আচ্ছা, সবাই এইটুক পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? বুঝতে প্রবলেম বা বুঝি না এমন কিছু? হ্যাঁ অথবা না বলি? স্যার লাস্টে ওই মানটা বুঝাবেন স্যার, এই 3 নাম্বার লাইনটা স্যার। এই এটা এই লাইনটা এই লাইনটা কি বলছে? যে এক্সপেরিমেন্টাল ডাটা, এটা আপনার দেখা গেছে যে এটার ভ্যালু স্যার ওটা কত তো আসে? বুঝছি, যে হ্যাঁ। আপনি যে ভ্যালু গুলা যে বসাইলেন স্যার, ওই যে এক্সপ্রেশন অ্যানালাইসিস করছেন ওটা বুঝছি। লাস্টে যে লাইন গুলা যে বললেন যে ডিআর বাই ডিআর মানে আলফা ডিটি বা আলফা প্রাইম। এখানে এই ভ্যালুটা বসাইছি, বসানোর পরে কি থাকে? আলফা নট ডিভাইডেড বাই আলফা থাকে না? তাহলে এই আলফা আলফা কেটে দিছি। সরি, এই রো নট ডিভাইডেড বাই রো থাকে, এই রো নট ডিভাইডেড বাই রোকে কেটে দিছি। এইখানে আপনাদের এই একটা লাইন নিয়ে কত সমস্যা হচ্ছে, স্কিপ করাই উচিত হয় নাই। এই যে এখানে যদি আমি ডিএল লিখি তাহলে কি লিখবো? এটা লিখবো না, উপরে এটার জায়গায় বসান ভ্যালুটা। তাহলে কত আসবে? এল নট আলফা প্রাইম ডিটি ডিভাইডেড বাই এল, এল নট আর এল কেটে দিচ্ছি, তাহলে কত থাকবে? আলফা প্রাইম ডিটি। সিম্পল হিসাব, আপনারা কেন কমপ্লেক্স করেন? বুঝতে পারছেন এবার? জি স্যার। কোথায় থাকেন যখন বলি, তখন মনোযোগটা কোথায় থাকে? স্যার স্টেপ টু স্টেপ বুঝি তো তাই। স্টেপ টু স্টেপ বুঝলে তো এটা শেষ হওয়ার পরে পুরাটাই বুঝার কথা। আচ্ছা, অসুবিধা নাই, দেখেন প্রশ্ন করবেন, ঠিক আছে, যদি না বুঝে থাকেন। এখন দেখেন একটা জিনিস কি বললাম, যে এই যে টেম্পারেচারের যে পরিবর্তনটা, আমার তাপমাত্রা বাড়ালে বা কমালে টেম্পারেচারের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এই টেম্পারেচারের যে পরিবর্তন হচ্ছে, এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ কিছু? ভালো কিছু মেনশন করে নাকি খারাপ কিছু বুঝায়? স্যার ভালো কিছু। ভালো বুঝায়। খারাপ। আপনি একটা হচ্ছে যে ধরেন একটা ম্যাটেরিয়ালস নিলেন, ধরেন মোবাইল ফোন নিলেন, এখন রুমের তাপমাত্রা বেড়ে গেছে, এই মোবাইলের রোদের পরিমাণ বেড়ে গেছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ব্যাপারটা তো এরকম না। আচ্ছা, তাহলে আপনি এই যে টেম্পারেচারের উপরে যদি রোদ বেড়ে যায় কমে যায়, তাহলে আপনার জন্য সেটা ক্ষতিকর দিক না? আপনি কি চাইবেন? জি স্যার। আপনি কি চাইবেন? এমন একটা ম্যাটেরিয়ালস বানাইতে যে ম্যাটেরিয়ালসটা কার উপর ডিপেন্ড করে না? তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। এখন তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, কখন আপনি এমন ম্যাটেরিয়ালস বানাইতে পারবেন? হুম? চলেন এই টাইপের একটা ম্যাথ দিয়ে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ভালো একটা ম্যাথ দেখেন, আপনাদেরকে তো ওই রকম টাইপের ম্যাথ করানো আর কি দরকার নেই, যে আপনার আর ইনিশিয়াল দেওয়া আছে আর ফাইনাল দেওয়া আছে, টি দেওয়া আছে, এখন আপনাকে আলফা বের করতে বলা হইলো। এই টাইপের ম্যাথ করাবো আপনাদের? হুম? পড়ান স্যার। ভাইয়া এই ছেলে বলতেছে করেন স্যার। স্যার চলেন একটা করি, যেহেতু বলছেন, চলেন এই টাইপের একটা ম্যাথ করি। লিখেন সবাই। এক খণ্ড লোহার তারের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 4 ওহম এর 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে তারের রোধ হয় 6.5 ওহম। লোহার রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? উষ্ণতা গুণাঙ্ক কত?
প্রশ্ন বুঝতে পারছেন সবাই? কি চাইছে বলেন তো প্রশ্নে? আলফা। আলফা চাইছে। আলফা কি বের করা সম্ভব না? কিভাবে বের করবেন দেখেন তো। এখানে কি আমার যে আলফার ভ্যালুটা এটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে? করবে না তো। ডিরেক্ট রেজিস্ট্যান্স ইয়ে দেওয়া আছে, বলেও দেওয়া না যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কি করে না। তার মানে আমি যে ভ্যালুটা পাবো একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো না? হুম, কনস্ট্যান্ট ভ্যালু পাবো কি না বলেন তো? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে ওই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? একটু আগে কি দেখে আসছি যে আর এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আর নট ইন্টু 1 প্লাস আলফা। আলফা ইন্টু ডেল্টা টি। এটাই তো দেখছি, তাই না? তাহলে এবার দেখেন আপনাকে কি বের করতে বলা হয়েছে, আলফা ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আর এফ মাইনাস আর নট বলা যায় না? তাহলে কি লেখা যায়? আর এফ মাইনাস আর নট। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি, দেখেন আর নট 1 প্লাস আর নট আলফা ডেল্টা টি লেখা যায়। এবার আর এফ মাইনাস আর নট ইজ ইকাল টু কত লেখা যাবে? বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, ডেল্টা টি ইজ ইকাল টু কত? আর এফ মাইনাস আর নট। ঠিক আছে, এবার এখান থেকে যদি এই আলফা বাদে বাকি সব পাঠায় দিই তাহলে কি থাকবে? আর নট ডেল্টা টি। এবার ওই পাশটাকে আমরা এগুলো মুছে দিতে পারি, তাহলে আলফা ইজ ইকাল টু এটা। এখন দেখেন বাকি সব ডাটা কিন্তু আপনার দেওয়া আছে, আছে না? ফাইনাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 6.5। বৃদ্ধি হওয়ার ফলে কত হয়েছে? 6.5 না? তাহলে 6.5 মাইনাস ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত? 4 4। ডিভাইডেড বাই কত আসবে? 4 ইন্টু কত? কত তাপমাত্রা পরিবর্তনটা কত দেওয়া আছে? এই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে, তার মানে আপনার টেম্পারেচারটা একদম বাড়ার পরে যেটা হয়েছে সেটা দেওয়া আছে, অর্থাৎ চেঞ্জ ইন টেম্পারেচার দেওয়া আছে 100 কে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আলফা পাবেন কিনা? জি ভাইয়া। এখন এটার জি ভ্যালু ভাইয়া। যদি পজিটিভ আসে তাহলে কি বলবেন? সেটা কি কন্ডাক্টর টাইপস? কন্ডাক্টর মাইনাস লোহা হলে তো, লোহা সেমিকন্ডাক্টর তো স্যার। কি কন্ডাক্টরই, তাই না? তাহলে এটা তো পজিটিভ আসবেই, বুঝছেন? এই টাইপের ম্যাথ করাবো আপনাদের। এরপরে ধরেন যে বাকি সব ডাটা দেওয়া আছে, আরএফ নাই, বের করা যাবে না? জি ভাইয়া। এসব ফালতু ম্যাথ করাবো না? তো এই ফালতু ম্যাথ করার জন্যই বসে থাকেন, যে এমন সহজ ম্যাথ করলে ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা দেখেন একটা ভালো ম্যাথ করাই। ওকে, দেখেন আমি এমন একটা ম্যাটেরিয়ালস তৈরি করতে চাচ্ছি যেটা কি হবে না, কোনো আপনার ইয়ের উপর ডিপেন্ড করবে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। এখান থেকে আমরা ভালো একটা কনসেপ্টও শিখব। ঠিক আছে, যেটা কি করবে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। আপনার টেম্পারেচার বাড়ান বা কমান, ইট ডাজেন্ট ম্যাটার। রোদ সবসময় কি থাকবে? সেম থাকবে। তাহলে কিভাবে বানানো যায়? সাপোজ ধরেন যে আপনাকে একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ম্যাথামেটিক্যাল বিশ্লেষণের মাধ্যমে এটা বুঝবো। ঠিক আছে, এখানে একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে। এখন এই ম্যাটেরিয়ালসের এক পাশের প্রপার্টি ছিল একরকম, ধরেন যে এটা ছিল আপনার কন্ডাক্টর টাইপস, আরেক পাশের যে প্রপার্টি সেটা ছিল আরেক রকম। ঠিক আছে, অর্থাৎ দুই রকম টাইপের প্রপার্টি ছিল এখানে, একটা কন্ডাক্টর টাইপ ছিল আর একটা ধরেন যে সেমি কন্ডাক্টর টাইপ ছিল। বুঝার চেষ্টা করেন, ঠিক আছে কনসেপ্টটা। কেন দুই রকম টাইপস নিচ্ছি একটু পরে আলোচনা করতেছি। ঠিক আছে, বাট একই ছিল না, দুইটা কি ছিল না একই, বাট এই দুইটা মিলে একটা হয়েছে। ঠিক আছে, এই দুইটা ম্যাটেরিয়ালস মিলে একটা ম্যাটেরিয়ালস আমি বানাইছি, বাট এই ম্যাটেরিয়ালসের প্রপার্টি দুইটা কি ছিল? দুই রকম ছিল। তাহলে এটাকে আমি কালার পেন দিয়ে দিলাম। ওকে, এখন এইটার যে রোটা, প্রথমটার যে রো আপনার আপেক্ষিক রোধ, সেটা কেমন ছিল? আপনার ছিল যে রো 1, এটা ছিল রো 1 আর এটা ছিল কত? আলফা 1। ঠিক আছে,
আর এখানে যে আপনার রেজিস্টিভিটি ছিল সেটা ছিল যে আপনার রো টু, আর এখানে ছিল কত আলফা টু। ওকে, এটার যে এরিয়া ছিল ক্রস সেকশনাল এরিয়া এটা ছিল এ, এই পাশটার ক্রস সেকশনাল এরিয়া ছিল এ। এর লেন্থটা কত দেওয়া ছিল, এল দেওয়া ছিল, অর্থাৎ এখান থেকে এইটুক পর্যন্ত এর লেন্থ কত, এল। আর এখান থেকে এইটুক পর্যন্ত এর লেন্থ কত দেওয়া আছে, আবারও এলই দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনাকে বের করতে বলা হয়েছে রিলেশন, কার কার মধ্যবর্তী রিলেশন বের করতে বলা হয়েছে, আলফা ওয়ান রো ওয়ান, আলফা টু রো টু, এগুলোর মধ্যে এমন একটা রিলেশন বের করো যার ফলে আমি টেম্পারেচার পরিবর্তন করি বা না করি, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তনের উপরে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিপেন্ড করবে না। এমন একটা সম্পর্ক বের করতে বলা হয়েছে যে সম্পর্ক দ্বারা আমরা বুঝবো যে কি এটা টেম্পারেচারের উপরে নির্ভর করতেছে না। সবাই কোশ্চেনটা একটু লিখেন তো, আমি বলতেছি কোশ্চেনটা লিখে নেন। রো ওয়ান আলফা ওয়ান, রো টু এবং আলফা টু, এগুলোর মধ্যে এমন একটি সম্পর্ক নির্ণয় করো, এমন একটি সম্পর্ক নির্ণয় করো যার ফলে এই দুইটা কম্বিনেশনের রেজিস্ট্যান্স, এই দুইটা ম্যাটেরিয়ালসের রেজিস্ট্যান্স তাপমাত্রার উপর নির্ভর করবে না। এই দুইটা ম্যাটেরিয়ালসের কম্বিনেশনের ফলে যে রেজিস্ট্যান্সটা পাবো, দুইটা তো আলাদা প্রপার্টি তাই না, এবং সিরিজে কানেক্ট করছি। এখন এই দুইটার ফলে যে রেজিস্ট্যান্সটা পাবো যোগ করে, সেটা কার উপর ডিপেন্ড করবে না, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না। সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছি? আরেকবার বলছি যে রো ওয়ান আলফা ওয়ান, রো টু আলফা টু, এগুলোর মধ্যে এমন একটা রিলেশন বের করো যার ফলে আমি যদি এই দুইটা প্রপার্টিকে যোগ করলে আপনার হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এই কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে না। তাহলে আমার জন্য ভালো হবে না? তাপমাত্রার উপর নির্ভর করতেছে না, তাপমাত্রা যেমনই হোক না কেন আমার রেজিস্ট্যান্স কি সেম থাকে, তাহলে আমার জন্যই তো সেটা ভালো নাকি? কিভাবে তৈরি করা যায় কোশ্চেন কি সবাই লিখতে পারছি এবং কোশ্চেনটা বুঝতে পারছি কিনা বলেন? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে দেখেন এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি। এই জিনিসটা দেখেন দুইটা কিসে কানেক্ট করা আছে, সিরিজে কানেক্ট করা আছে না? তাহলে সিরিজে যদি কানেক্ট করা থাকে তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি বলতে পারি, আর ওয়ান প্লাস আর টু বলতে পারি না? এখন এটার জন্য আর কি আসবে, এটার জন্য আর কি আসবে, রো ওয়ান এল ডিভাইডেড বাই কত, এ ইনিশিয়ালের জন্য, এবং এটার জন্য কি আসবে পরেরটার জন্য, রো টু এল ডিভাইডেড বাই কত, এ। এই দুইটা কার সমান হবে, ফাইনালের সমান হবে, অর্থাৎ ফাইনালি যে টেম্পারেচারের পরিবর্তনটা আসবে সেটার উপর ডিপেন্ড করবে না। তাহলে যদি ডিপেন্ড না করে তাহলে আমরা কি বলতে পারি, এখানে রো এল অর্থাৎ রো ওয়ান এল ডিভাইডেড বাই কত, এ ইন্টু কত, ওয়ান প্লাস আলফা ওয়ান ডেল্টা টি। কীভাবে লিখতেছি বলতেছি, সহজ করে দিচ্ছি আরও, আগে একটু বুঝে যান। এখানে কি লিখতে পারি, রো টু এল ডিভাইডেড বাই কত, এ ওয়ান প্লাস আলফা টু ইন্টু ডেল্টা টি। কীভাবে লিখলাম এই লাইনটা, এই লাইনটা এইভাবে লিখছি যে ইনিশিয়ালি কি তারা যেহেতু সিরিজে কানেক্ট আছে, তাহলে ম্যাটেরিয়ালসটা যদি যোগ করি তার মানে রেজিস্ট্যান্সগুলো সিরিজে যোগ হবে। তাহলে আমি কি বলতে পারি, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এই জেনারেল নলেজটা তো সবারই আছে তাই না, সিরিজে থাকলে যোগ করা লাগে। ওকে, এটা লিখলাম। এবার এই ইনিশিয়াল, এটা তো ইনিশিয়ালি ছিল, ইনিশিয়ালি এই কাহিনীটা ছিল। এখন আমি চাচ্ছি কি তাপমাত্রার পরিবর্তন করলেও এটা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে না, তাহলে ফাইনালি
আমরা বের করতে পারি কেমন? তাহলে ফাইনাল রেজিস্ট্যান্সটা কত? RF = R0 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে এই দুইটা কি আসবে? সমান হবে। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে R1 R2 যোগ করলাম এবং ফাইনালি R1 এর যে পরিবর্তনটা এবং R2 এর যে ফাইনালি পরিবর্তনটা, এই দুইটা কি হবে? সমান হবে। বুঝতে পারছেন আমার কথাটা সবাই? তাহলে এই লাইনটা আমরা স্যার লিখতে এট পারি না? লাস্ট, এই লাইনটা আমরা লিখতে পারি স্যার না? এট লাস্ট, হুম, বলেন। স্যার এট লাস্ট লাস্টে কি আপনি এ দ্বারা কি উভয় পক্ষের স্যার দিছেন, ভাগ করছেন? আপনি কি বলছেন বুঝতে পারতেছেন? এখানে আর নোট কি লিখতে পারি বলেন? এটার জন্য আর নোট কি লিখবো? এটা লিখবো না R1 L1 ডিভাইড বাই A, R ইজ ইকুয়াল টু কত? রো L ডিভাইডেড বাই A না? এটাই তো লিখছি। আবার এ দ্বারা কি ভাগ করছি? ছেলেটারে নিয়ে কই যাব? ও একটু কিছু ডিপ কিছু পড়াইলেও হারায় যায়, কোথায় জানি হারায় যায়, মনোযোগ থাকে না আর। বুঝছেন? তাহলে এবার দেখেন এইখানে কি কি বুঝতে কাটাকাটি পারছি। যায়। গুড, কি কি কাটাকাটি যায় বলেন তো? এল এ, এল এ, এই সবগুলার এল এ কাটাকাটি যায় না? যায় কি না? তাহলে জি সবগুলার এল এ যদি কাটাকাটি যায় দেন থাকবে কি? রো 1 প্লাস হচ্ছে রো 2 ইজ ইকুয়াল টু কত? রো 1 আলফা 1 ডেল্টা টি প্লাস রো 2 আলফা 2 ডেল্টা টি। এখানে আরেকটা রো 1 হবে তাই না? যদি ওই যে গুণ করে দিই একসাথে তাহলে রো 2 দেন রো 2 আলফা 2 ডেল্টা টি। এটা লিখতে পারছি? এই যে এটা আমি গুণ করে দিছি, আলফা 1 রো 1 তারপর রো 1 প্লাস আলফা 1 ডেল্টা 2 আবার রো 2 প্লাস আলফা 2 ডেল্টা টি। ঠিক আছে, এবার কাটাকাটি যায় না কোনো কিছু? ভাই দেখেন। ওখানে রো 2 হবে না, রো 2 প্লাস রো 2 ইনটু। ও এখানে আলফা লিখে ফেলছি, দাঁড়ান তাহলে রো লিখে ফেলেন। তাহলে এবার কাটাকাটি যায় কি? রো 1 ক্যান্সেল আউট, রো 2 ক্যান্সেল আউট, বাদ। তাহলে থাকবে কি? এখান থেকে যদি আমি ডেল্টা টিটা কমন নেই, বুঝার চেষ্টা করেন, এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন বলবো, সেটা হচ্ছে যদি আমি ডেল্টা টিটাকে কমন নেই তাহলে কি লেখা যাবে? কি লেখা যাবে? আলফা 1 রো 1 প্লাস আলফা 2 রো 2, দুইটা ম্যাটেরিয়ালসের প্রপার্টি ইজ ইকুয়াল টু 0। এবার ডেল্টা 2 এর ভ্যালু, ডেল্টা টি এর ভ্যালুটা কত? 0। তার মানে আমি কি বলতে পারি? আলফা 1 রো 1 প্লাস আলফা 2 রো 2 টু কত? 0। বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানে ডেল্টা টি এর উপর ডিপেন্ড করতেছে না। এখন কথা হচ্ছে এই যে এই ভ্যালুটা নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা, এই ভ্যালুটা কখন 0 হইতে পারে? কখন 0 হইতে পারে বলতে পারবেন? এই দুইটার যোগফল কখন 0 হইতে পারে? আপনাদের 1 মিনিট সময় দিচ্ছে, আমি 1 মিনিট পরে আসতেছি। 1 মিনিট পরে আপনাদের কাছ থেকে অ্যান্সার নেব। আপনারা চিন্তা করেন বা ডিসকাশন করতে পারেন যে এই দুইটার এক্সপ্রেশন কখন 0 হইতে পারে সামেশন করলে।
অ্যান্সার পেয়েছেন? দুই যদি সমমান এবং বিপরীতধর্মী হয়। সমমান স্যার এবং লেন্থ বিপরীতধর্মী। কখন একটা সমমান এবং কন্ডাক্টর আর অন্যটা সেমিকন্ডাক্টর হয়। ভেরি গুড, ভেরি গুড। কে বলছে এই কথাটা? একটা কন্ডাক্টর একটা সেমিকন্ডাক্টর। কথাটা কে স্যার বলেছে? আমি রিজা, ভেরি গুড, ভেরি আর গুড। আমি বলতেছি স্যার লেন্থ আর এরিয়া সেম থাকবে। লেন্থ আর এরিয়া, এখানে লেন্থ আর এরিয়ার কথা আসছে, এই সেলের নিয়ে কই যাবে? এই এক্সপ্রেশনের লেন্থ আর এরিয়া নিয়ে কোনো কথা আসছে? এখানে কি আলফা 1 রো 1 আলফা 2 রো 2, লেন্থ আর এরিয়া নিয়ে কোনো কথা আছে এখানে? আপনি কোথায় থাকেন? না লেন্থ আর এরিয়া নিয়ে কথা তো এখানেই শেষ। দেখেন, একটা যদি কন্ডাক্টর হয় আরেকটা যদি সেমি কন্ডাক্টর হয়, তখনই কিন্তু টেম্পারেচারটা কি থাকবে? জিরো হবে। অর্থাৎ টেম্পারেচারের উপরে আপনার রেজিস্ট্যান্সের মানটা ডিপেন্ড করবে না। জিরো না, আই মিন হচ্ছে টেম্পারেচারের উপরে আপনার রেজিস্ট্যান্সের মানটা কিন্তু ডিপেন্ড করবে না। এবং বাস্তবে কিন্তু এটাই করা হয়। রিয়েলিটি বলতেছি আপনাদের, বাস্তবতা বলতেছি, বাস্তবে কিন্তু এই কাজটাই করা হয়। আপনার যখন কোনো একটা ম্যাটেরিয়ালস দেওয়া হয়, তখন ওইখানে কিন্তু ওই ম্যাটেরিয়ালসের মধ্যে কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর একসাথে মিশানো থাকে। এখন তো আপনারা ওই যে সেমিকন্ডাক্টর ইমপিউরিটি, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে তো পড়লে বুঝতেই পারেন যে ইমপিউরিটি নিয়ে অনেক আলোচনা করা হয়। ঠিক আছে, কেন ওইগুলো ইউজ করা হয়? বাস্তবতা কিন্তু এইটাই। এই যে মোবাইল, আমরা যেসব মোবাইলগুলো দেখি না, এই মোবাইলের মধ্যে কিন্তু আপনার ট্রানজিস্টর আছে, কত কিছু আছে। ঠিক আছে, এই ট্রানজিস্টরের মধ্যে দেখা যায় 10,000 20,000 আপনার আবার ডিভাইস লাগানো আছে। এই মোবাইলের মধ্যেও কিন্তু সেমিকন্ডাক্টর কন্ডাক্টর মিশানো আছে, যেন আপনার টেম্পারেচারের উপরে তার রেজিস্ট্যান্সের পরিবর্তনটা না হয়। আপনি যত ম্যাটেরিয়ালস দেখবেন এই কাজগুলোই কিন্তু করা হয়। এবং এইগুলা নিয়েই কিন্তু যে ইমপিউরিটি পিউরিটি, সেমিকন্ডাক্টরের জায়গায় কিন্তু এই জিনিসগুলো আলোচনা করেন। যেমন আপনাদের গত ক্লাসে একটা রিয়েলিটি কথা বলছি না, আপেক্ষিক রোধ রো, কীভাবে জিনিসগুলোকে মেনটেন করা হচ্ছে, একদম এইটাও একটা বাস্তবতা। যত আপনারা এলিমেন্ট দেখবেন সবগুলোতে এখন বাস্তবে এই কাজটাই করা হচ্ছে কিন্তু। বুঝতে পারছেন? এগুলা কিন্তু ডিপ কথাবার্তা, বাট বাস্তবতা, বাস্তবতা একদম বাস্তবতা হচ্ছে এগুলো। ওকে, তাহলে এই জিনিসটা আপনারা লিখে রাখতে পারেন যদি মন চায়। যখন একটি ডিভাইস, লিখে রাখেন স্টার দিয়ে, বলে দিচ্ছি, আপনাদের তো আবার মনে টনে থাকে না কথাগুলো, এই জন্য স্টার দিয়ে লিখেও দিই। লিখেন সবাই। যদি একটি ডিভাইস কন্ডাক্টর এবং অপর ডিভাইসটি সেমি কন্ডাক্টর হয়, তখন এদের কম্বিনেশন কি হয়? কম্বিনেশনের ফলে যে রেজিস্টারটি পাবো সেটি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। যদি একটি ডিভাইস কন্ডাক্টর এবং আরেকটি ডিভাইস সেমি কন্ডাক্টর হয়, তখন এদের কম্বিনেশনের ফলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা তাপমাত্রার উপরে নির্ভর করবে না। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? কেন কন্ডাক্টরের জন্য আলফার ভ্যালুটা পজিটিভ আর সেমি কন্ডাক্টরের জন্য আলফার ভ্যালু কি নেগেটিভ? এখন রেজিস্টিভিটি যদি আমি সমান নিয়ে নিই, তাহলে তো সেটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। বুঝতে Zero. পারছেন? খুব স্যার ইম্পর্টেন্ট কথা। তাহলে লাস্টের লাইনটা কি, যদি একটি ডিভাইস কন্ডাক্টর এন্ড সেমিকন্ডাক্টর হয় তাহলে এদের কম্বিনেশনের ফলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেই রেজিস্ট্যান্সটা তাপমাত্রার উপর নির্ভর করবে না। কম্বিনেশন কি? সংযোগ করার ফলে দুইটাকে একটা বানাবো, বানানোর পরে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা তাপমাত্রার উপর নির্ভর করবে না। এখনো কিন্তু আমরা চ্যাপ্টারের সার্কিটে যাইনি, বুঝছেন? চ্যাপ্টারের মজার অংশ কিন্তু পড়েই আছে, আমরা জাস্ট এখনো সূচনার মধ্যেই পড়ে আছি। এগুলা কিন্তু জাস্ট নর্মাল ফার্জি জিনিসপত্র, বুঝছেন? একদম কি বলবো, আমরা এখনো ওই চ্যাপ্টারের মেইন পার্টেই যাই নাই। মেইন পার্টে আশা করি নেক্সট ক্লাস থেকে চলে যাব। ঠিক আছে, তো তখন থেকে সব সার্কিট আসবে, এইসব জিনিস আর আসবে না। তখন পুরা কথাবার্তা চলবে সার্কিট নিয়ে, একটার পর এক এক রকমের ভেরিয়াস টাইপস অফ সার্কিট দেখবেন। বাট ওইগুলো সলভ করতে গেলে প্রথমে আমরা বেসিক দিয়ে সলভ করব, ছোট ছোট। ওইগুলা যখন শেষ করবেন চ্যাপ্টার, ওই ছোট ছোট কোশ্চেনগুলো দেখে আপনি মনে মনে হাসবেন, এগুলো কী দিয়ে আমাদের শুরু করছিল।
বাট যখন শুরু করব তখন ওইটাই আপনাদের কাছে কঠিন লাগবে। ঠিক আছে, চলেন আজকে লাস্ট একটা টপিকস দেখি, দেন নেক্সট ক্লাস থেকে সার্কিটে প্রবেশ করব আমরা। ওকে, সেটার নাম হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি। আচ্ছা, ডেনসিটি বললে আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন আয়তন নিয়ে, তাই না? ঘনত্ব ঘনত্ব না, ঘনত্ব, কিন্তু সেটা আয়তনের সাথে রিলেট করতে পারেন না, হয়ে যায় না অনেক সময় যে ডেনসিটি মানে হচ্ছে আয়তন টাইপের কিছু একটা আয়তনের কানেকশন থাকবে, ঠিক না? বাট এইখানে কারেন্ট ডেনসিটির কথা যখন বলবো তখন সেখানে আয়তনের কথা রিলেট থাকবে না। ঠিক আছে, কারেন্ট ডেনসিটি টোটালি আলাদা একটা কন্টেন্ট। ঠিক আছে, কিভাবে কি চলেন একটু বোঝার চেষ্টা করি। কারেন্ট কোন ধরনের রাশি? স্কেলার টেনসর টেনসর। টেন্সর অথবা স্কেলার। ওকে, টেন্সর অথবা কি স্কেলার। ওকে, তো এখন দেখেন, ধরেন এই হচ্ছে একটা কন্ডাক্টর, ওকে, যদি এটা একটা কন্ডাক্টর হয়, এখন এই কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে এটা হচ্ছে এ। ক্রস সেকশনাল এরিয়া তো বুঝি, তাই না? যে এটাকে আমি কাটবো, কাটার পরে যেমন অবস্থা দেখবো সেটাই হচ্ছে কি তার এরিয়াটা। ঠিক আছে, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কি বলতেছি? এ বলতেছি কন্ডাক্টরের। ওকে, এবার ধরেন যে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট প্রবাহের দিকটা কোন দিকে? এই দিক বরাবর। এই দিক বরাবর যদি কারেন্ট প্রবাহিত হয়, আর এর ক্রস সেকশনাল এরিয়া কি নিয়েছি? এটাকে, এখন এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি এইখানে ডিফাইন করতে পারি না? অবশ্যই করতে পারি, কারণ এইভাবে কাটলাম এইখানে, তাহলে এইটাই হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। বলা তো যায়, একই তো কথা, তাই না? দুইটাই তো সেম হবে। তাহলে এবার এইটাকে আমরা কি বলতে পারি? এ। এখন এটাকে যদি আমি এ বলি, কারেন্ট ডেনসিটির কথা যদি বলি, তাহলে কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়াল টু বলা যায় কারেন্ট ডেনসিটি সমান সমান কি বলা যাবে? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আপনার জে দ্বারা। জে ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। যখন আপনি কারেন্টকে তার এরিয়া দ্বারা ভাগ করবেন তখন কোন ধরনের কোয়ান্টিটি পাবেন? কারেন্ট ডেনসিটি। এটা টার্মিনোলজি, এটাকে এইভাবে প্রকাশ করা হচ্ছে। যেমন আমরা ভেক্টর সাইন দিই না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভেক্টর সাইন এর উপরে ভেক্টর দিই বা বার দিই, এখন এগুলা কেন আসছে? এটা তো এটার হচ্ছে টার্মিনোলজি, এটাকে প্রকাশ করা হয়ই এইভাবে। ঠিক আছে, ঠিক এইটাও একটা টার্মিনোলজি, যেটা কি কারেন্ট ডেনসিটিকে আমরা ভাগ করে ডিফাইন করি কিভাবে? ওই কারেন্টটাকে তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করে, তার এরিয়া দ্বারা ভাগ করে। এখন এরিয়াটাকে আমি যে কোনো এরিয়া নেব না, অবশ্যই কারেন্টের পারপেন্ডিকুলার লম্ব বরাবর যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা আসবে। তাহলে কারেন্ট দেখেন এইদিকে প্রবাহিত হচ্ছে, এটা লম্ব বরাবর এরিয়াটাকেই আমরা কি করছি? এখানে ডিফাইন করছি। ঠিক আছে, এখন এই যে এরিয়া এগুলা কি আপনার ভেক্টর রাশি না নাকি স্কেলার রাশি? ভেক্টর না স্কেলার? স্কেলার আসে। স্কেলার রাশি। এখন কারেন্ট ডেনসিটি যেটা পাবো সেটা আর স্কেলার পাবো না। কারেন্ট ডেনসিটির ফলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা অবশ্যই কি আসবে? ভেক্টর রাশি হবে। এখন কিভাবে ভেক্টর রাশি হচ্ছে এটাও তো দেখতে হবে, তাই না? তাহলে এটা দেখার আগে এখানে লিখে রাখি যে কারেন্ট ডেনসিটি ভেক্টর রাশি। কারেন্ট স্কেলার রাশি হলেও কারেন্ট ডেনসিটি ভেক্টর কোয়ান্টিটি। এখন যদি এটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে অবশ্যই তো কি আছে, আর ডিরেকশন আছে কি না বলেন তো? যদি থাকে তাহলে ওই ডিরেকশনটা আসলে কোন দিকে আছে? যেই দিকে কারেন্টের ডিরেকশন থাকে ঠিক সেম দিকেই কারেন্টের ডিরেকশন থাকে। কি বলছি? যেই দিকে কারেন্টের ডিরেকশন থাকবে ঠিক সেম দিকে কারেন্ট ডেনসিটির ডিরেকশন থাকবে। তাহলে এখানে আমরা আরেকটা স্টার দিয়ে লিখতে পারি যে কারেন্ট ডেনসিটি ডিরেকশন ইজ সেম এজ কারেন্ট। কারেন্ট ডেনসিটি ডিরেকশন ইজ সেম অ্যাজ কারেন্ট। তা কারেন্টের যে ডিরেকশন হবে কারেন্ট ডেনসিটির ডিরেকশন কি আসবে?
সেমই হবে। এখন এটা ভেক্টর রাশি হইলই বা কিভাবে, এটাকে আমরা একটু থিঙ্কিং করতে পারি। কিভাবে থিঙ্কিং করতে পারি, ধরেন যে আমি এই কন্ডাক্টরটা, এটা তো আমরা লিখছি সবার কি লেখা হয়েছে এই পার্টটা? তাহলে আমি একটু মুছবো। জি আচ্ছা দেখেন, তাহলে এইটাকে আমি এইভাবে চিন্তা করলাম না, এরিয়াটাকে আমি চিন্তা করলাম কিভাবে, এরিয়াটাকে ধরেন যে আমি এইটার এরিয়াটা নিলাম, এটা তো হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক না? এটা কিন্তু রিয়েল এক্সপ্রেশন না। এখন এর কোনো কিছুর তো একটা রিয়েল এক্সপ্রেশন থাকে, যেমন আমরা ইয়াটা বের করছিলাম, কোনটা যেন, যে ওই আরএফ বের করছিলাম, আরএফের যে মেইন ইয়াটা ছিল সেটা কোনটা ছিল, এইটা। তারপরে এইটা থেকে আমরা কি পাইছি, এটা পাইছি। এখন এইটা হচ্ছে যে নিচেরটা, আমরা যেটা লিখছি এটা নিচেরটা লিখছি। এখন এটার তো একটা জেনারেলাইজ ফরম্যাট আছে, এটাই তো জেনারেলাইজ ফরম্যাট বলতে কি বুঝি, যেটা থেকে আসলে সবগুলোকে ডিফাইন করা যায়, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করে। এখন এইটারও তো একটা জেনারেলাইজ ফরম্যাট আছে, তাই না? তাহলে এটা জেনারেলাইজ ফরম্যাটটা কি, ধরেন যে আমি এরিয়াটা এই লম্ব বরাবর না নিয়ে এরিয়া নিলাম, এইটা নিতেই পারি, অসুবিধা নাই না। এবার আমি এরিয়া চিন্তা করলাম কোনটা, কন্ডাক্টরের এই পার্টটুকুকে। এখন যদি এই পার্টটুকুকে তার এরিয়া চিন্তা করি, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার এ, এবং এইটা হচ্ছে লম্বের সাথে কত কোণে আছে, ধরেন যে থিটা কোণে আছে। তাহলে এবার আমি এক্সপ্রেশনটা কি লিখব, এটা ধরেন কোনটা হচ্ছে থিটা। তাহলে আমি কারেন্ট ডেনসিটি সমান কি লিখব এখানে, কারেন্ট ডেনসিটি যে সমান সমান কি লিখব, আই ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার এরিয়াটা না। তাহলে এখানে লম্ব বরাবর এরিয়া কোনটা, এটা যদি থিটা হয়, তাহলে দেখেন আপনারা হচ্ছে যে ভেক্টর ভুলে গেছেন মনে হয়। ধরেন এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এ, তাহলে এই অক্ষটাকে আমরা কি বলবো, এ এ cos থিটা বলবো না? এটা কি বুঝতে পারতাছি? তাহলে Sir. এখানে তো এই কাজটাই জি। করতেছি, এটার এরিয়া দেওয়া আছে এ, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হইলে তাহলে এইটা কি আসবে, আমরা তো নিচ্ছি কোনটা, পারপেন্ডিকুলার এরিয়াটা, যে কোনো এরিয়া তো নিচ্ছি না। তাহলে এখানে কি আসবে, এ cos থিটা আসবে। তাহলে লিখলাম হচ্ছে এ cos থিটা, ঠিক আছে। তাহলে এ cos থিটা যদি লিখি, এখন এখান থেকে যদি আমি আই লিখতে চাই, তাহলে আই ইজ ইকুয়াল টু কী বলবো, জে এ cos থিটা লিখবো কিনা? যদি জে এ cos থিটা লিখি, এটা দেখে চেনা চেনা কোনো কিছু মনে হচ্ছে? ডট গুণন জি ডট ই এ ডট বি, তাহলে এখানে কি লিখবো, জে ডট জে ভেক্টর ডট এ ভেক্টর লিখবো কিনা? এখন এরিয়া যে বলছেন আপনি স্কেলার রাশি, সেটা একটু চিন্তা করে দেখেন তো, ঠিক আছে। এখন দেখেন এইখানে যে যেটা পাচ্ছি, এই যেটা কি ভেক্টর রাশি পাচ্ছি নাকি স্কেলার রাশি পাচ্ছি? ভেক্টর রাশি। তাহলে এইটা কি পাচ্ছি, আমরা একটা ভেক্টর রাশি পাচ্ছি। যদি ভেক্টর রাশি পাই, তাহলে ভেক্টর ডট ভেক্টর, তাহলে কি আসবে, স্কেলার রাশি আসবে। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে, কারেন্ট স্কেলার রাশি হলেও কারেন্ট ডেনসিটি কোন ধরনের কোয়ান্টিটি, ভেক্টর Vector. কোয়ান্টিটি। বুঝতে পারছি, পরীক্ষায় কিন্তু অনেক আসে, পরীক্ষায় অনেক আসে এই কোশ্চেনগুলো। ওই কারেন্ট লেখা দেখেই মানে ঝড়ের বেগে মনে করেন যে দাগ দিবে যে স্কেলার কোথায় আছে, ঠিক আছে। এই কাজটা আপনারা করবেন না। না তাহলে এরিয়াটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, এটাই তো চিন্তা করেন, এরিয়া স্কেলার না ভেক্টর। এখানে এরিয়াটা কি আমি ডিরেকশন সহকারে নিতেছি না, পারপেন্ডিকুলার ডিরেকশনে নিচ্ছি। এরিয়া স্কেলার না স্যার? এখানে কিভাবে নিচ্ছি, এখানে কি আমি যে কোনো এরিয়া নিচ্ছি নাকি পারপেন্ডিকুলার এরিয়াটা নিচ্ছি? পারপেন্ডিকুলার এরিয়া। ওকে, আশা করি বুঝার কথা। এরপরও যদি না বুঝেন তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তাহলে সবাই স্টার দিয়ে লিখেন যে ওইগুলো তো লিখে দিছি, কারেন্ট ডেনসিটি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে স্টার দিয়ে লিখে এটাও লিখবেন যে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, এটা আরও একবার লিখবেন, ঠিক আছে। সবাই এগুলো উঠানোর পরে লিখে রাখেন যে কারেন্ট স্কেলার রাশি। সবাই এটুক পর্যন্ত বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? জি স্যার। জি স্যার। জি স্যার
ভেরি গুড, ভেরি গুড। তাহলে আশা করি কারো কোনো সমস্যা নেই। দেন তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে একবারে হচ্ছে সার্কিটে আস্তে স্যার আস্তে যাব। লাস্টে হুম। স্যার বলেন। এর আগের স্লাইডে জানতো স্যার। এর আগের স্লাইড নেন। জি স্যার, আপনি একটা মানে স্টার্স দিয়ে একটা লাইন লিখেছিলেন না, যদি একটি ডিভাইস কন্ডাক্টর এন্ড সেমিকন্ডাক্টর হয় তাহলে এদের সংযোগ করার ফলে আর পাবো তা নির্ভর করবে, মানে এটা কিসের উপর নির্ভর করবে না, টেম্পারেচার উপরে না স্যার? হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভর করবে না। ও ঠিক আছে, তাহলে এই ছিল আপনাদের সব কিছু মোটামুটি। নেক্সট ক্লাস থেকে আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ব্যাটারি নিয়ে কিছুটা আলোচনা করব, দেন সেটার উপরে আপনার কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখব, সার্কিট প্রবলেম। আমাদের নেক্সট ক্লাস থেকেই কিন্তু দাঁড়ান একটা মিনিট, যে সার্কিট প্রবলেমটা শুরু হবে। ওকে, যে